اقرأ باسم ربك الذي خلق الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আরবি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অ্যারাবিক ফেল এর ফেলে মাদি বা অতীতকালের ক্রিয়ার আরবি অতীতকালের ক্রিয়ার 14 সিগা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি। আমাদের ফেলে মাদি অর্থাৎ আরবি অতীতকালের ক্রিয়ার 14টা সিগা এই জায়গায় লেখা আছে এবং এটা একটা চার্ট আকারে করা হয়েছে এবং আপনারা আগে থেকে এই চার্টের সাথে পরিচিত। সেটা হচ্ছে আমরা এর পূর্বে যে দমিরে মুত্তাসিল অর্থাৎ আরবি স্বতন্ত্র সর্বনাম যে চার্টটা আমরা আলোচনা করেছিলাম সেই একই চার্ট, সেই চার্টের মধ্যে যেই দমিরগুলো ছিল, যে সর্বনামগুলো ছিল 14টি, সেই 14টি সর্বনামের বিপরীতেই কিন্তু 14টা সিগা। অর্থাৎ আমি যদি আরেকটু সহজভাবে বলি সেটা হচ্ছে ইংরেজি গ্রামারে সাবজেক্ট হচ্ছে 8টি। হ্যাঁ, টোটাল 8টি সাবজেক্ট থাকে ইংরেজি গ্রামারে, যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে অথবা কারো নাম। তো এইভাবে 8টা সাবজেক্ট, কিন্তু আরবিতে এই সাবজেক্ট হচ্ছে মোট 14টা। তো 14টা ইংরেজির সাথে আবার আরবি গ্রামারের একটু ডিফারেন্স হলো এই জায়গায় যে ইংরেজি গ্রামারে একটা সাবজেক্টের পরে একটা ভার্ব বসালে হয়, অর্থাৎ ভার্বটা কমন থাকে, সব সাবজেক্টের সাথে ভার্ব চেঞ্জ হয় না। যেমন আই ডু, ইউ ডু, দে ডু, সবগুলোর সাথে ডু বসালেই কিন্তু আমার সাবজেক্ট ভার্ব হয়ে যাচ্ছে, ওটা সেন্টেন্স কমপ্লিট হচ্ছে। কিন্তু অ্যারাবিক গ্রামারের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রত্যেকটা ফেল আলাদা আলাদা থাকে, অর্থাৎ একটা সাবজেক্টের সাথে যে ক্রিয়াটা বসানো যাবে সেটা আরেকটা সাবজেক্টের সাথে আর বসানো যাবে না। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেটা বচন ভিত্তিক হোক, সেটা জেন্ডার ভিত্তিক হোক, হ্যাঁ, সেটা পার্সন ভিত্তিক হোক, প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ভার্ব ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ভার্বের সাথে তার ওই সাবজেক্টের ওই যে দমির 14টা সর্বনামের একটা আলামত এর সাথে থাকবে। তো আমরা শুধু দুইটা যেই ক্রিয়া সেই দুইটা ক্রিয়াতে আলামত থাকে না, আর বাকি সবগুলা ক্রিয়াতে আলামত থাকে। মেনলি যদি আমি বলি যে প্রথম যেই ফেলটা, অর্থাৎ যেই ফেলের উপর ভিত্তি করে আমরা এর 14টা সিগা নির্ণয় করি, সেই ফেলটাতে শুধু তার আলামত থাকে না, সেটা নর্মালি থাকে। যেমন আরবি মাদ্দা থেকে এক একটা বাব দিয়ে এক একটা মাজদার তৈরি হয়, আমি আগের ক্লাসে আলোচনা করেছি। তো সেই মাজদার থেকে প্রথম যে মাদি মতলাক অর্থাৎ সাধারণ অতীতকালের যেই প্রথম ফর্মটা গঠিত হয় এবং ফেলে মাদি মতলাক মারুফ বলা হয় একে, অর্থাৎ এটা হচ্ছে সাধারণ অতীতকালের অ্যাক্টিভ ভয়েসের ফর্ম, সেই ফর্মটা তৈরি হয়। তো সেই ফর্মটা আমরা নিব, সেই ফর্মটা থেকে আমরা 14টা সিগা তৈরি করব। এটা হচ্ছে অতীতকালের 14টা সিগা হবে। আর আরেকটু কথা আমি এটার সাথে যোগ করি, সেটা হচ্ছে যে বাংলা এবং ইংরেজিতে কোনো একটা ফেল অর্থাৎ মূল ভার্বটা থাকে বর্তমানকালে। হ্যাঁ, যেমন সিং গান গাওয়া, প্লে খেলা করা, তো এটা হচ্ছে বর্তমানকালের ফর্ম। একে আমরা অতীতকালে বা ভবিষ্যৎকালে কনভার্ট করি, কনজুগেশন করি। কিন্তু আরবিতে কি হয়, আরবিতে যে মূল ভার্বটা প্রথম থাকে, মূল ভার্বটা তৈরি হয়, সেই মূল ভার্বটাই থাকে অতীতকালে। সেই অতীতকালের ফর্মটাকে ফেলে মাদিকে আমাদের কনজুগেট করে আমাদের ফেলে মুদারি অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালের ফর্মে কনভার্ট করা লাগে। তো এটা একটা বিষয়। তার মানে আমরা নর্মালি প্রথম যেই ভার্বটা পাই সেটা হচ্ছে অতীতকালের ফর্ম পাই। তো অতীতকালের ফর্ম হলেও যেমন এটা হচ্ছে অতীতকালের ফর্ম ফাআলা। তো ফাআলা মানে সে করেছে। হ্যাঁ, এটার আবার অর্থটা আসে ইংরেজি গ্রামারের সাথে যদি আমরা কম্পেয়ার করি তখন সেটা আসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ আসে। হ্যাঁ, এটা কিন্তু নর্মাল আরবি অতীতকাল, কিন্তু এর অর্থটা আসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো ফাআলা সে করেছে বা সে করলো, এভাবে আমরা বলবো। তো আরেকটা কথা আমি এর সাথে যোগ করি, সেটা হলো ইংরেজি গ্রামারে আমরা যেই সেন্টেন্সের স্ট্রাকচার বা ভার্বের যে রূপান্তরগুলো দেখি তার মধ্যে নমুনা ভার্ব হিসেবে নেওয়া হয় ডু।
যেমন যে কোনো একটা স্ট্রাকচার লিখতে গেলে আমরা নর্মালি এইভাবে লিখি ইংরেজিতে, যেমন আই তারপর ব্র্যাকেটের ভিতরে ডু। এখন ডু এর পরিবর্তে আমরা যে কোনো একটা সাবজেক্ট, আমরা যখন সাবজেক্ট চেঞ্জ করে দিব, হ্যাঁ, তখন তার অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আমরা ডুটাকে একটা মডেল ভার্ব, নমুনা ভার্ব হিসাবে নেই। হ্যাঁ, তো ইংরেজি গ্রামারের সাথে মিল রেখে আরবি গ্রামারে কি করা হয়, এই যে ফাআলা, হ্যাঁ, এই ফাআলাকে মূল ভার্ব, নমুনা ভার্ব, স্যাম্পল ভার্ব হিসেবে নেওয়া হয়। হ্যাঁ, এই ফাআলা অর্থ হচ্ছে করা। এই ইংরেজিতে যেমন ডু অর্থ করা, আরবিতে ফাআলা অর্থ হচ্ছে করা। তো এই জন্য এই ফাআলা দিয়ে বিভিন্ন উদাহরণ দেওয়া হয়। তো আরেকটু আমি এর সাথে যোগ করি, সেটা হচ্ছে যখন এই ফাআলা ভার্বের নামকরণটা আমরা আগে শিখে নেই, তাহলে পরবর্তী ক্লাসগুলোতে আমাদের আরও সুবিধা হবে। তো যেমন ফা আ লা, তো এই জায়গায় এই যে ফা, এটা হচ্ছে ফা কালিমা, এটা হচ্ছে আইন, এই জন্য এটা হচ্ছে আইন কালিমা, এটা হচ্ছে লাম, এটা হচ্ছে লাম কালিমা। অর্থাৎ এটা একটা মডেল ভার্ব, নমুনা ভার্ব। আমাদের অ্যারাবিক 90% ভার্বই হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট। তো সেক্ষেত্রে 3 বর্ণ বিশিষ্ট এই ভার্বের পরিবর্তে যে ভার্বই আমরা নেই, সে ভার্বের প্রথম যেই হরফটা থাকবে তাকে আমরা বলবো ফা কালিমা, মাঝখানের যে হরফটা থাকে তাকে বলবো আমরা আইন কালিমা, শেষের যে হরফটা থাকে তাকে বলবো আমরা লাম কালিমা। যেমন আমি একটা উদাহরণ দিই এই জায়গায়, যেমন নাসরা মানে সাহায্য করেছে, সে সাহায্য করেছে। তো এই জায়গায় নুনকে আমরা কি বলবো, নুনকে বলবো ফা কালিমা। সদকে বলবো আইন কালিমা, এই যে মাঝখানের যেটা থাকে তাকে আইন কালিমা বলা হয়। আর এই রকে আমরা বলবো লাম কালিমা, যেহেতু শেষেরটা লাম। অর্থাৎ এটা হচ্ছে মডেল ভার্ব, নমুনা, হ্যাঁ, সূত্র। এইটার সাথে অনুকরণে আমরা অন্য যে কোনো 3 বর্ণ বিশিষ্ট ভার্বকে নামকরণ করব। তাহলে এই প্রথমটা থাকে ফা কালিমা, এই জন্য এই জায়গায় নুন হচ্ছে ফা কালিমা, আর সদ হচ্ছে আইন কালিমা, আর হচ্ছে লাম কালিমা। আমি যদি এই জায়গায় দা খালা লিখি, দা খালা প্রবেশ করা, দা খালা, তাহলে দাল হবে ফা কালিমা, খ হচ্ছে আপনার আইন কালিমা, আর এই জায়গায় লাম হচ্ছে লাম কালিমা। তো এইভাবে আপনারা যখন আমি বলবো যে আইন কালিমা এক আলিফ টান যোগ করতে হবে, তখন আপনারা কি করবেন, মাঝখানের যে হরফটা থাকে তার সাথে এক আলিফ টান যোগ করবেন। বা আমি যদি বলি লাম কালিমার সাথে এক আলিফ যোগ হবে, তখন শেষের যে হরফটা থাকে তার সাথে এক আলিফ যোগ করবেন। এইভাবে অর্থাৎ তখন শুধু আমি কোন কালিমা সেটা বললে আপনারা বুঝে নেবেন যে প্রথম, দ্বিতীয় না তৃতীয়। অর্থাৎ ফা কালিমা হচ্ছে প্রথম, আইন কালিমা হচ্ছে দ্বিতীয় হরফ, আর লাম কালিমা হচ্ছে তৃতীয় হরফ। তো এখন আমরা আসি এই সিগাগুলোর ফর্মে, আমরা এই ফর্মগুলো চেঞ্জ করব। তো ফাআলা, এই চার্টের মধ্যে এই জায়গায় কি ছিল, এই জায়গায় ছিল আমাদের হুয়া মানে সে। তার মানে কি, এই ভার্বটার সাথে হুয়া সাবজেক্টটা হিডেন আকারে রয়েছে। অর্থাৎ এই যেই মূল ভার্বটা থাকে প্রথম, তার সাথে হুয়া, সে, অর্থাৎ হি, শি, ইট, এই সাবজেক্টটা হিডেন আকারে থাকে। নর্মালি তখন আমরা কি বলবো, ফাআলা মানে সে করেছে, যেহেতু এটা অতীতকালের ফর্ম, অতীতকালের সিগা, আর এর সাথে সাবজেক্টটা কি থাকে, হিডেন আকারে থাকে। হ্যাঁ, এবং অন্যগুলোতে আলামত থাকে, প্রত্যেকটাতে আলামত আছে, কিন্তু এই যে প্রথম যেটা থাকে এটার সাথে শুধু একটা জবর দিয়ে আমাদের চিনতে হয় যে ফাআলা, তিনটাতেই জবর থাকবে, তখন এটা বুঝতে হয় যেটা অতীতকালের ফেলে মাদি মুতলাক মূল ভার্ব। তো ফাআলা এর সাথে নরমালি সাবজেক্ট থাকে হুয়া। হ্যাঁ, আমরা দমিরের অধ্যায়ে যেটা দেখেছি যে হুয়া থাকে এই অংশে। তার মানে কি, সে করেছে, সে করেছে। তো এই সেটা কে, এই সেটা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে, পুরুষবাচক, সে করেছে। আর ফাআলা এক আলিফ টান যোগ হবে। হ্যাঁ, আরবিতে দমিরের সময় আমরা কি ছিলাম, কি দেখেছিলাম এই জায়গায়, হুয়া, হুমা, হুম, হুয়া, হুমা, হুম। তার মানে এই জায়গায় হুমা সাবজেক্টটা, হুমা যে সর্বনামটা সেটা এর সাথে হিডেন আকার আছে, তারা দুইজন, অর্থাৎ তারা দুইজন করেছে। আমি সংক্ষেপে লিখছি, তারা দুইজন করেছে। আর এই জায়গায় কি ছিল, হুম ছিল, এবং এইটার আলামত কিন্তু আছে যে দুইজন, হুমা ছিল এই জায়গায়, কিন্তু হুমার আলিফটা এই জায়গায়, এই ফাআলার সাথে আলিফটা এই জায়গায় যোগ আছে, এই জন্য এটা বোঝা যাবে যে এটা দুইজন করেছে। আর এই জায়গায় এই যে ফাআলা এর সাথে ওয়াও আলিফ যোগ করা আছে, তো ওয়াও আলিফ দিয়ে বোঝা যাবে যে এর সাথে হুম দমিরটা সংযুক্ত আছে, অর্থাৎ ফাআলু, অর্থাৎ তারা সকলে করেছে, দুইয়ের অধিক, এটা বোঝানোর জন্য প্লুরাল, অর্থাৎ এটা হচ্ছে দে, সাবজেক্টটা এটার সাথে হবে কি, দে, তারা করেছে। আর এটা যেহেতু ইংরেজি গ্রামারে দ্বিবচনটা নাই, ডুয়াল নাম্বার নাই, সেক্ষেত্রে এটা ইংরেজি কোনো প্রতিশব্দ হবে না, সেটা আমরা বাংলা অনুবাদ করব যে তারা দুইজন করেছে। আর ফাআলাত, এটা লম্বা তা সাকিন থাকবে, এটা চিনা রাখতে হবে, লম্বা তা সাকিন থাকবে শেষে। তো এটা সে করেছে, এটাও সে করেছে, কিন্তু
এটা হবে শি, ইংরেজিতে সাবজেক্ট হবে শি। এটা চিনা রাখতে হবে আমাদের যে ফাআলাত একটা লম্বা তার উপরে সাকিন থাকবে। ফাআলাত সে করেছে মহিলা, এটা এই লাইনটাই হচ্ছে মহিলাদের শাড়ি। এটা ফাআলাত ফাআলাতা ফাআলাতা, এই যে ফাআলাতা অর্থাৎ এটাও ছিল হুমা। দমিরের ক্ষেত্রে আপনারা এই চারটা মুখস্থ করে নেবেন। আগে যারা চারটা মুখস্থ করেছেন সর্বনামের তাদের জন্য এটা সহজ হবে খুবই। আর যারা চারটা এখনো মুখস্থ করেননি, সর্বনামের যে চারটা আমি নিয়েছি ক্লাস, সে চারটা মুখস্থ করে তারপরে এই ক্লাসটা দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তাহলে হিয়া এটা কি ছিল, আমরা দমিরের চারটা এটা ছিল কি হিয়া হুমা হুন্না। তো হিয়া এটা ফাআলাত এই জন্য স্ত্রীবাচক, সে করেছে শি। আর এটা হচ্ছে তারা দুইজন করেছে মহিলা। আর ফাআলনা এটা হচ্ছে তারা করেছে, এটাও দে, ইংরেজির সাথে এটাও দে, কারণ ইংরেজিতে পুরুষবাচক আর স্ত্রীবাচক এই দেটাকে আলাদা করা হয়নি, কিন্তু আরবিতে আলাদা করা হয়েছে। ফাআলনা মানে তারা সকলে করেছে কিন্তু মহিলারা এটা। তারপরে যদি আমরা দেখি যে ফাআলতা, ফাআলতা মানে তুমি করেছো, এটা সাবজেক্ট হবে কি ইউ, তুমি করেছো, তবে এটা হবে পুরুষবাচক। পুং আলাদা করা হয়েছে আরবিতে, ইংরেজিতে কিন্তু দুইটাই ইউ, কিন্তু আরবিতে পুরুষবাচকের জন্য ফাআলাতা আর মহিলাদের জন্য ফাআলতি। ফাআলতা আর মহিলাদের জন্য ফাআলতি। তারপরে যদি আমরা দেখি যে ফাআলতুমা, ফাআলতুমা এটাও ফাআলতুমা, দুইটা ঠিক আছে, তোমরা দুইজন করেছো। তোমরা দুইজন করেছো, এই তো পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুইটা একই এই জায়গায়। ফাআলতুমা ফাআলতুমা দুইটাই এক। আর এটা যদি আমরা দেখি যে ফাআলতুম, ফাআলতুম এটা ছিল আনতুম আনতুমা আন্তা আনতুমা আনতুম, এটা ছিল দমিরের মধ্যে, আপনারা চারটা দেখবেন। আর এই জায়গায় কি আসতে তাহলে ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, এই যে এই তুমটা হচ্ছে এটার আলামত, চিনার আলামত যে তোমরা সবাই, তার মানে এটাও ইউ। আরবিতে কিন্তু ইংরেজিতে কিন্তু সবগুলোকে ইউ করা হয়েছে, অর্থাৎ বহুবচনের ক্ষেত্রেও ইউ, সিঙ্গুলার ক্ষেত্রেও ইউ, এই ইউ দিয়েই সব বোঝানো হচ্ছে, কিন্তু আরবিতে এগুলোকে আলাদা করা হয়েছে। এই ফাআলতুম মানে তোমরা সকলে করেছ, আর ফাআলতুমা তোমরা দুইজনে করেছো পুরুষ, আর ফাআলতুমা তোমরা দুইজনে করেছো স্ত্রীবাচক। আর ফাআলতি এটা হবে, এটাও ইংরেজিতে কিন্তু ইউ, কিন্তু আরবিতে এটা আলাদা করা হয়েছে স্ত্রীবাচক ফাআলতি, অর্থাৎ তুমি করেছো মহিলা কাউকে বোঝানোর জন্য এটা আসবে। আর ফাআলতুন্না এটা বহুবচন আসবে, যে তোমরা করেছো, ইংরেজিতে কোনো পরিবর্তন নাই, সব ইউ। আর আরবিতে এটা আলাদা করা হয়েছে ফাআলতুন্না, অর্থাৎ তোমরা সকল মহিলারা করেছো, সকল মহিলাদেরকে বোঝানোর জন্য, দুইয়ের অধিক মহিলাদেরকে বোঝানোর জন্য এটা আসবে ফাআলতুন্না। তারপরে আমরা যদি দেখি যে ফাআলতু, ফাআলতু মানে আমি করেছি, এটা সাবজেক্ট হবে আই। আর এটার কোনো দ্বিবচন নাই, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে দ্বিবচন নাই। আর ফাআলনা একালিফ টান সহ এটা হবে উই, যে আমরা করেছি। তো এই ছিল ইংরেজি সাবজেক্ট, কিন্তু আরবিতে কিন্তু 14টা সাবজেক্ট, আর ইংরেজিতে মাত্র আছে 8টা সাবজেক্ট। কারণ আরবিতে একটা আরবি ক্রিয়া 4টা বিষয়ের সাথে সংযুক্ত থাকে। একটা হচ্ছে তার টেন্স বা তার কাল, কোন কালের সাথে সে আছে, তারপরে সেটা থাকে তার সাবজেক্টের সাথে, সেটা কোন সাবজেক্ট তার সাথে সংযুক্ত আছে, সেটা কি ওয়াহিদ একবচন অর্থাৎ ফার্স্ট পারসন, নাকি হাদির সেকেন্ড পারসন, অথবা গায়ব থার্ড পারসন, এটা থাকবে। অথবা এই ক্রিয়াটা এটা কি এর জেন্ডারটা কি, অর্থাৎ এর জিন্স, আরবিতে বলা হয় জিন্স যেটা লিঙ্গ জেন্ডার, সেই জেন্ডারটা কি, এটা কি মুযাক্কার পুরুষবাচক নাকি মুয়ান্নাস, এটা তার সাথে অ্যাটাচ থাকে। আরেকটা তাহলে এই 4টা বিষয় মোট একটা আরবি ক্রিয়ার সাথে রিলেটেড থাকে। যেমন এই 3টা বিষয়কে একত্র করে একসাথে প্রত্যেকটা সিগার একটা নামকরণ করা হয়। তো আমরা তার পূর্বে আমরা এখন এই সিগার নামকরণটা দেখব আর তাদের পার্টটা দেখে নেব। এই অংশগুলো আমি আপাতত মুছে রাখি। আচ্ছা, তো এখন আমরা কিভাবে মুখস্থ করব, এটা হচ্ছে আমার প্রথম সাজেশন হচ্ছে যে এটা হচ্ছে একবারে মুখস্থ করতে হবে। একবারে মুখস্থ, এটা যদি নাও বুঝেন আপনি, কিন্তু এটা আপনার মুখস্থ রাখতে হবে। প্রথম কাজ হচ্ছে এটা হুবহু মুখস্থ করা। তো এটা মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করবেন সেই নিয়মটা আমি বলছি, যে কোন দিক থেকে মুখস্থ করবেন। সেটা হচ্ছে আপনার এভাবে যেতে হবে যে ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। এটা হচ্ছে এই নমুনা ভার্ব, অর্থাৎ এটা হচ্ছে আপনার মেন সূত্র। এই চার্ট না জানলে আপনি আরবি গ্রামার নিয়ে সামনে এগোতে পারবেন না। অর্থাৎ এটা হচ্ছে আপনার মেন বেসিক, এটা মুখস্থ থাকাই লাগবে। এটা হচ্ছে অতীতকালের ফর্ম, তার পরবর্তীতে আমরা বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম দেখব। এই দুইটা একবারে মুখস্থ করতে হবে। তো
তো মুখস্থ আপনারা করে নেবেন, এটা মুখস্থ করলে পরবর্তী ক্লাসে আপনারা যাবেন। তো আমরা এখন যদি দেখি যে ফাআলা, তো এটা কি, এটা হচ্ছে পুরুষবাচক, হ্যাঁ, অর্থাৎ আমি এই জায়গায় লিখলাম পুরুষবাচক, আর এটা হচ্ছে স্ত্রীবাচক, অর্থাৎ এই যে শাড়িটা এটা হচ্ছে পুরুষবাচক, আর এই শাড়িটা হচ্ছে স্ত্রীবাচক। তাহলে পুরুষবাচক এবং স্ত্রীবাচক, এটা হচ্ছে পুরুষবাচক, এটা হচ্ছে স্ত্রীবাচক, আর এই দুইটা মিলে হচ্ছে আবার থার্ড পারসন, অর্থাৎ দুইটাকেই থার্ড পারসন বলা হয়, হ্যাঁ, যেমন সে, তারা দুইজন, তারা সকলে, এই দুইটা শাড়ি আবার একত্রে কি থার্ড পারসন, আর এই দুইটা শাড়ি একত্রে হচ্ছে সেকেন্ড পারসন। এর মধ্যে আবার এটা হচ্ছে পুরুষবাচক আর এটা হচ্ছে স্ত্রীবাচক। তারপরে আমরা শেষের যে শাড়িটা দেখি, এই শাড়িটা, এটা হচ্ছে ফার্স্ট পারসন। তো এর মধ্যে আবার স্ত্রীবাচক পুরুষবাচক নেই, এবং এর মাঝখানে আবার দ্বিবচনটাও নেই। এজন্যই কিন্তু আমাদের সিগা কমে গেছে, নতুবা 318টা সিগা থাকার কথা ছিল। কিন্তু যেমন এইটাতে 6টা, থার্ড পারসনের 6টা, সেকেন্ড পারসনের 6টা, আর ফার্স্ট পারসনের 6টা থাকার কথা ছিল, কিন্তু 6টা নেই, আছে মাত্র 2টা। এই জন্য কিন্তু 18টা সিগা না হয়ে 14টা সিগা হয়েছে। তো এখন আমরা দেখি সিগার নামকরণগুলো কীভাবে করা হয়। এখন এই 14টা সিগাকে বাই নেমে আলাদা করার জন্য প্রত্যেকটা সিগার আলাদা নামকরণ করা হয়েছে। যখন আপনাকে কেউ বলবে যে ওয়াহিদ মুজাক্কার গয়ব, যে ওয়াহিদ মুজাক্কার গয়বের সিগা, তখন আপনি বুঝবেন যে কোন সিগাটা, 14টা সিগার মধ্যে কোন সিগাটা। যেমন ওয়াহিদ মানে এক বচন। আগে আপনার দেখতে হবে সিগার নামকরণগুলো কীভাবে করা হয়। সিগার নামকরণের ক্ষেত্রে প্রথমে নেওয়া হয় তার এই যে, যেমন এই পার্টটা, এটা হচ্ছে এক বচন, এই সবগুলো হচ্ছে এক বচন, এই সবগুলো হচ্ছে দ্বিবচন, আর এই সবগুলো হচ্ছে বহুবচন বা জমা, প্লুরাল। তাহলে এই শাড়িটা হচ্ছে ওয়াহিদ, এই শাড়িটা হচ্ছে তাসনিয়া, এই শাড়িটা হচ্ছে জমা। আবার এইভাবে যদি ধরি, এই শাড়িটা হচ্ছে মুজাক্কার, এটা হচ্ছে মুয়ান্নাস, এটা মুজাক্কার পুরুষবাচক, এটা মুয়ান্নাস স্ত্রীবাচক, আর এটার কোনো মুজাক্কার মুয়ান্নাস নাই। আবার আমরা যদি এই পার্সন হিসেবে ধরি, তাহলে এই দুইটা শাড়ি হচ্ছে থার্ড পারসন, অর্থাৎ গয়ব, হ্যাঁ, গয়ব কেবল হয় থার্ড পারসন, গয়ব বা থার্ড পারসন। আর এটা কেবল হয় সেকেন্ড পারসন, অর্থাৎ হাদির মানে যে উপস্থিত থাকে, অর্থাৎ যে সামনে উপস্থিত থেকে কথা বলে, সেকেন্ড পারসন, অর্থাৎ তুমি যেটা। আর এটা হচ্ছে ফার্স্ট পারসন, যে কথা বলে, একে বলে মোতাকাল্লিম বলা হয়, মোতাকাল্লিম। কাল্লামা মানে কথা বলা, আর মোতাকাল্লিম মানে যে কথা বলে। তাহলে মোতাকাল্লিম মানে ফার্স্ট পারসন, আর হাদির মানে সেকেন্ড পারসন, আর গয়ব মানে থার্ড পারসন। এখন এই সিগার নামকরণ কীভাবে করা হয়? প্রথমে তার আদতটা নেওয়া হয়, অর্থাৎ তার বচনটা নেওয়া হয়, কোন বচনে আছে, এক বচন, দ্বিবচন নাকি বহুবচন, জমা, অর্থাৎ ওয়াহিদ নাকি তাসনিয়া নাকি জমা। তারপরে নেওয়া হয় তার সেটা পুরুষবাচক কিনা না স্ত্রীবাচক কিনা। যদি পুরুষবাচক হয় তাহলে বলতে হয় মুজাক্কার মানে পুরুষবাচক, আর যদি স্ত্রীবাচক হয় তাহলে বলতে হয় মুয়ান্নাস স্ত্রীবাচক। হ্যাঁ, তারপরে সেটা আসতে হয় কি আমাদের ওয়াহিদ মুজাক্কার গয়ব। তারপরে শেষেরটা বলতে হয় যে এটা কোন সাবজেক্ট, গয়ব না হাদির না মোতাকাল্লিম। যেমন আমরা যদি এইটা দেখি, তো এটার নাম কি হবে? এটা হচ্ছে এক বচন, তাহলে ওয়াহিদ। তারপরে এটা হচ্ছে পুরুষবাচক, তাহলে মুজাক্কার। আর এটা পার্সন হিসেবে কি আছে? থার্ড পার্সন। তাহলে ওয়াহিদ মুজাক্কার গয়ব, তাহলে এই সিগাটার নাম কি? ওয়াহিদ মুজাক্কার গয়ব। অর্থাৎ ওয়াহিদ মানে এটা এক বচন, মুজাক্কার মানে এটা পুরুষবাচক, আর গয়ব মানে থার্ড পার্সন। তারপরে আমরা যদি এটাতে যাই, তাহলে এটার নাম কি হবে? এটা হবে ওয়াহিদ মুয়ান্নাস গয়ব। ওয়াহিদ মানে এক বচন, মুয়ান্নাস মানে স্ত্রীবাচক এটা, আর গয়ব মানে থার্ড পার্সন। তারপরে আমরা যদি এটা যাই, তাহলে এটা হচ্ছে যদি আমরা বচনের দিকে ধরি, তাহলে এটা হচ্ছে তাসনিয়া, তারপরে পুরুষবাচক এটা মুজাক্কার, তারপরে এটা কি? গয়ব। তাহলে তাসনিয়া মুজাক্কার গয়ব, অর্থাৎ এটা হচ্ছে দ্বিবচন পুরুষবাচক থার্ড পার্সনের মধ্যে। তারপরে আমরা যদি এটা দেখি, তাহলে এটা কি? জমা মুজাক্কার গয়ব। জমা মানে বহুবচন, এটা
মুজাক্কার মানে পুরুষবাচক, আর গয়েব মানে থার্ড পারসন, এই যে থার্ড পারসনের বরাবর এই সারিগুলো আপনারা এইভাবে মুখস্থ করবেন। অর্থাৎ প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেমন আমরা যদি এটা ধরি তাহলে এটা কি, এটা হচ্ছে বচনের যদি দেখি আমরা তাহলে ওয়াহিদ এক বচন, আর এটা স্ত্রীবাচক পুরুষবাচক না, এর জন্য মুজাক্কার মুয়ান্নাস এর সাথে আসবে না। তাহলে ওয়াহিদ, আর এটা হচ্ছে যদি আমরা সাবজেক্ট হিসেবে ধরি তাহলে মোতাকাল্লিম, তাহলে এটার নাম হচ্ছে ওয়াহিদ মোতাকাল্লিম, কারণ এটার কোনো স্ত্রীবাচক পুরুষবাচক নাই, দুইটার ক্ষেত্রেই ফালতু মানে আমি করেছি এটা আসবে। আর এটা যদি আমরা ধরি তখন এটা কি আসবে, তাহলে এটা আসবে জমা মোতাকাল্লিম। জমা মানে বহুবচন, আর মোতাকাল্লিম মানে ফার্স্ট পারসন, যে কথা বলে, অর্থাৎ এটা যেহেতু স্ত্রীবাচক পুরুষবাচক নাই। আবার এদিক থেকে যদি আমরা দেখি যে এটা কি আছে, এটা আছে ওয়াহিদ, তারপরে এটা আছে মুজাক্কার পুরুষবাচক আর হাদির। তাহলে ওয়াহিদ মুজাক্কার হাদিরের সিগা, যখন কেউ বলবে যে ওয়াহিদ মুজাক্কার হাদির, তখন আপনি বুঝবেন এটা ফালতা। হ্যাঁ, কারণ প্রত্যেকটা সিগার 14টা সিগার 14টা নাম আছে আলাদা, এইভাবে কিন্তু নামকরণগুলো করা হয়। হ্যাঁ, তারপরে এটা কি ফালতুমা যদি কেউ বলে তখন সেটা আসবে কি তাসনিয়া, তারপরে মুজাক্কার হাদির, তাসনিয়া মুজাক্কার কারণ পুরুষবাচক, তাসনিয়া মুজাক্কার হাদির। তারপরে এটা কি, এটা হচ্ছে জমা মুজাক্কার গয়েব। তাহলে এটা হচ্ছে জমা মুজাক্কার হাদির, এটা হচ্ছে যেহেতু সেকেন্ড পারসনে আছে তখন এটা আমাদের বলতে হবে কি, এটা বহুবচন তার মানে জমা, পুরুষবাচক তার মানে মুজাক্কার, আর যেহেতু সেকেন্ড পারসন তার এটা বলতে হবে হাদির, সেকেন্ড পারসন যে উপস্থিত আছে। তারপরে এটা যদি আমরা দেখি তাহলে এটা কি আছে, এটা আছে ওয়াহিদ একবচন মুয়ান্নাস, স্ত্রীবাচক এটা ওয়াহিদ মুয়ান্নাস, আর এটা পারসন হিসেবে আছে কি হাদির, তাহলে এই সিগার নাম হবে কি ওয়াহিদ মুয়ান্নাস হাদিরের সিগা। তারপরে আমরা যদি এইটা দেখি, শেষেরটা দেখি, তাহলে এটা জমা মুয়ান্নাস আর সাবজেক্ট হিসেবে কি আছে হাদির, তাহলে জমা মুয়ান্নাস হাদিরের সিগা। তো আশা করি যে এইভাবে আপনারা প্রত্যেকটা সিগা ধরে ধরে মুখস্থ করে নেবেন যে কোনটা কোন সিগা। অর্থাৎ অ্যারাবিক টার্মগুলো যদি আপনি জানেন তাহলে আরবি ভাষা শেখা সহজ হবে, আরবিক গ্রামাটিক্যাল টার্মগুলো শেখা সহজ হয়ে যাবে। এই জন্য আপনারা সিগার নামকরণটাও সাথে সাথে শিখে নেবেন। হ্যাঁ, তো নামকরণটার যেতে বেশি গুরুত্ব হলো এই সিগাগুলো ডাইরেক্ট মুখস্থ করা, সরাসরি আগে মুখস্থ করবেন, তারপরে এটা ধরে নেবেন যে আপনি কোন সিগাটা, কেউ বললে আপনি বুঝতে পারেন কিনা যে এটা কোন সিগা। হ্যাঁ, যখন কেউ বলবে যে ওয়াহিদ মুজাক্কার হাদির, তখন আমরা বলতে হবে যে ফালতা। হ্যাঁ, ওয়াহিদ মোতাকাল্লিম তাহলে ফালতু, এটা বুঝে নিতে হবে। তাহলে জমা মোতাকাল্লিম তাহলে ফালনা, এটা আপনার বুঝে নিতে হবে। এটা অবশ্য আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন, চর্চা করতে থাকবেন, তখন আপনার জন্য বেশি সহজ হবে। আর এটা হচ্ছে প্রথম এবং শেষ কথা আমার একটাই, যে এই চারটা হুবহু আগে মুখস্থ করবেন। ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। একবারে এক নিঃশ্বাসে যখন আপনি পড়তে পারবেন তখন বোঝা গেল যে আপনার মুখস্থ হয়েছে। তার পরবর্তীতে পরের ক্লাসে যাবেন, কারণ এটি হচ্ছে মেন বেসিক। এটা মুখস্থ করা ছাড়া আপনি অন্য কোনো ফর্ম বুঝবেন না। কারণ হচ্ছে আমরা এই ফাআলা ভার্বের অনুকরণে কিন্তু আমরা অন্যান্য একটা ক্রিয়া নিয়ে এই 14টা সিগা তৈরি করব। যেমন আমরা নাসারা থেকে যখন আমরা এই ফাআলা শেষ হবে তখন আমরা ধরেন নাসারা ভার্বটা নিব, নাসারা মানে সে সাহায্য করেছে, তখন তার কিন্তু আবার 14টা ফর্ম আপনার এরকম তৈরি করতে হবে চার্টে, নিজের মতো করে আপনারা তখন এই সূত্র প্রয়োগ করে তৈরি করবেন। যেমন নাসরা, এই জায়গায় নাসরাটা বসাবেন, হ্যাঁ, সে সাহায্য করেছে, তাহলে নাসরা নাসরা, নাসারু নাসারাত, নাসারাতা নাসারনা, এভাবে নাসারতা নাসারতুমা নাসারতুম, নাসারতি নাসারতুমা, নাসারতুন্না নাসারতু, নাসারনা, এভাবে আপনারা এই নাসরা দিয়ে তখন আপনারা এইভাবে মুখস্থ করবেন। এভাবে কাতাবা, সে লিখলো কাতাবা কাতাবা কাতাবু, হ্যাঁ, এইভাবে এই এরকম যেই ভার্বগুলো আছে প্রত্যেকটা ভার্ব এই জায়গায় বসিয়ে বসিয়ে আপনারা এইভাবে চর্চা করতে হবে, তখন কিন্তু আপনারা এই ফর্মগুলো তৈরি করতে পারবেন এবং কোনটা কোন সাবজেক্টের সাথে আসবে সেই সাবজেক্ট অনুযায়ী আপনারা ট্রান্সলেশন করতে পারবেন। তো যাই হোক, এগুলো যত চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, তত সহজ হয়ে যাবে। এটা যেহেতু মাত্র আপনারা শুরু করেছেন, এই চারটা আগে মুখস্থ করেন, তার পরবর্তী ধাপে আমরা পরবর্তী সিগাগুলোতে যাব, আর আমরা এগুলো প্র্যাকটিস করব। প্র্যাকটিসের জন্য যথেষ্ট সময় পাবেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখছেন এবং আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, আপনারা ইচ্ছাগুলো শেয়ার করতে পারেন। আর হচ্ছে আপনাদের এই ক্লাসের উপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এই ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন, অর্থাৎ ইউটিউবে আপনারা যে ভিডিওটা দেখছেন সেখানে আপনারা কমেন্ট করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আরবি গ্রামার রিলেটেড যে কোনো প্রশ্ন করতে পারেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق